বিসমিল্লাহির রহমানির রহিম। শাহবুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক, শাহবুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি। আজ আমরা পড়ব, আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, এবং আজকের পর্ব হচ্ছে 4। এই পর্বটাতে আমরা আলোচনা করব প্রতিধ্বনি, অর্থাৎ শব্দের প্রতিফলনের উপর নির্ভর করে প্রতিধ্বনির সৃষ্টি হয়, প্রতিধ্বনির ব্যবহার, সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য এবং শব্দের দূষণ। আসো আমরা এবারে শব্দের প্রতিফলন নিয়ে আলোচনা করি। দেখা যাচ্ছে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সে একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। সে দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, শব্দ করছে। তার শব্দটা এখান থেকে গিয়ে এই দেওয়ালে পড়ছে, সেখান থেকে আবার ফিরে আসছে, অর্থাৎ শব্দ গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে আবার উৎসের দিকে ফিরে আসছে। এই শব্দের প্রতিফলনের, যেটা শব্দের প্রতিফলন বলে, প্রতিফলনের জন্য আমরা এই প্রতিধ্বনি পুনরাবৃত্তি শুনতে পাই। অর্থাৎ যে শব্দটা কোনো দেওয়ালের সামনে করলে, সব সময় না, একটা দুটো শর্ত আছে, পর আলোচনা করছি। সেই প্রতিধ্বনি করলে শব্দটা ফিরে আসে শব্দটাকেই আমরা বলছি প্রতিধ্বনি। অর্থাৎ প্রতিফলনের ধ্বনির পুনরাবৃত্তিকেই বলা হচ্ছে প্রতিধ্বনি। এই শব্দটা গিয়ে আবার ফিরে আসছে, এটা আমরা অনেক জায়গায় শুনতে পাই। যেমন আমরা যদি একটা বড় দেওয়ালে হলরুমে দাঁড়িয়ে করি, তাহলে দেখা যায় যে আমাদের শব্দটা পুনর্বার ফিরে আসছে। তারপরে আমরা যদি কোনো পাহাড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলি, তখন দেখা যায় যে সেই শব্দটাও বারবার করে ফিরে আসছে। সব শব্দ আমরা শুনি কিনা, আমরা দেখা যায় যে ক্লাসে শব্দ করলে সেই শব্দের পুনরাবৃত্তি হয় না। তাহলে আমরা কখন প্রতিধ্বনি শুনতে পাই? প্রতিধ্বনি শোনার জন্য আমাদের দুটো শর্ত আছে। সেই শর্ত দুটো হলো, একটা হচ্ছে আমাকে উৎস থেকে প্রতিফলিতের দূরত্ব, একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এবং আমাদের শব্দ শোনার জন্য একটা সময়ের প্রয়োজন। আমরা জানি শব্দ শোনার স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড। এই 1 সেকেন্ড এবং শব্দ যখন প্রতিফলকে যাবে উৎস থেকে এবং ফিরে আসবে, যদি এই যাওয়া এবং ফিরে আসার সময়টা 0.1 সেকেন্ড হয় বা বেশি হয়, তাহলে আমরা সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাই, না হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। এখন এই প্রতিফলকের দূরত্বটা আমাদের টেম্পারেচারের উপর, আমরা জানি শব্দের বেগ টেম্পারেচারের উপর নির্ভর করে। টেম্পারেচারের উপর নির্ভর করে এই দূরত্বটা কত হবে। সেই দূরত্বটা সাধারণত আমরা যদি হিসাব করে বলতে পারবো যে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কত দূরত্ব থাকলে প্রতিধ্বনিটা আমরা শুনতে পারবো। ন্যূনতম একটা দূরত্ব 20 ডিগ্রি সেন্টিগ্রেড 17.5 অথবা 16.5, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা আমরা হিসাব করেছিলাম। হিসাব আরেকটু করব আমরা। তাহলে আমরা দেখলাম যে শব্দের উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে কোনো প্রতিফলকে গিয়ে আবার ফিরে আসলে যে শব্দের পুনরাবৃত্তি হওয়াকে শব্দের প্রতিধ্বনি বলে। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম সময় এবং ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয়। এটাই হলো আমাদের শব্দের প্রতিধ্বনি। এবার আসো আমরা এই প্রতিধ্বনিটা ব্যবহার করে কি করতে পারি। শব্দের প্রতিধ্বনিগুলো ব্যবহার করে আমরা একটু পরে এই প্রতিধ্বনি ব্যবহারে এর জন্য শব্দের বেগ কীভাবে নির্ণয় করতে হয়, আচ্ছা তার আগে একটু জেনে নিই কীভাবে। যে প্রতিফলকের দূরত্ব, শব্দের উৎস যখন এখানে হয়, প্রতিফলক যদি এটা হয়, তাহলে শব্দ যখন উৎসের দিকে আবার ফিরে আসে, ধরি এখানে যেতে ডি দূরত্ব অতিক্রম করলো, আবার আসতে ডি দূরত্ব অতিক্রম করলো, কোন সময়ে? টি সময়ে। আমরা জানি দূরত্বের সূত্র অনুসারে দূরত্ব সমান বেগ ইন্টু সময়, অর্থাৎ দূরত্ব যদি ডি হয়, বেগ যদি ভি হয়, সময় হবে কি টি। কিন্তু এই ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে আমাদের এই ডি এর জায়গায় শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করে, একবার গেল আবার ফিরে আসলো টি সময়ে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, টু ডি দূরত্ব। তাহলে 2D দূরত্ব প্রতিধ্বনির ক্ষেত্রে
দূরত্ব প্রতিধ্বনির ক্ষেত্রে আমি যদি বলি প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব বাই কী হবে সমান, তখন আমার 2dটা ডিটা সমান হবে একটু করে লিখে ঠিক করে লিখে স্পষ্ট করে যে দূরত্ব, তখন প্রতিধ্বনির ক্ষেত্রে আমার ডি সমান কী হবে বেগ ইন্টু সময় বাই 2 অর্থাৎ দূরত্ব প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিফলক এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্র ব্যবহার করে আমি শব্দের বেগ জানা থাকলে, সময় জানা থাকলে, তাহলে আমি প্রতিফলকের ন্যূনতম দূরত্বটা বের করতে পারবো। আবার যদি আমার দূরত্ব দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে আমি শব্দের বেগ বের করতে পারবো। আবার প্রতিধ্বনি শোনার সময়টাও আমি বের করতে পারবো। যদি আমাদের দূরত্ব এবং বেগ দেওয়া থাকে, তাহলে সময় আমি নির্ণয় করে কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবো তা আমি নির্ণয় করতে পারবো। এবার আসো আমরা শব্দের ব্যবহার, যেটা প্রতিধ্বনির ব্যবহার করে আমরা কি কি করতে পারি। আমরা তো শব্দ উৎপন্ন করি, শব্দ শুনে, শব্দ ছাড়া আমাদের শব্দের সাধারণ ব্যবহার আমরা অবশ্যই জানি। শব্দের এই সাধারণ ব্যবহার থেকে আমরা সবসময় কথা শুনি, গান শুনি, বিভিন্ন, এগুলো হচ্ছে শব্দের সাধারণ ব্যবহার। বিশেষ কতগুলো ব্যবহার আছে, যেমন এখানে একটা দেখা যাচ্ছে কূপের মধ্যে কিছু পানি আছে। আমি যদি কূপের গভীরতা নির্ণয় করতে যাই, তাহলে শব্দ উৎপন্ন করলাম একটা, শব্দটা গিয়ে কূপের পানির তলের উপর একটা কি করবে, প্রতিফলিত হবে, আবার সে উৎসের দিকে ফিরে এসে প্রতিধ্বনির সৃষ্টি করবে। তাহলে শব্দে উৎপন্ন করা এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়টা আমি যদি টি নিই, তাহলে আমাদের এখানে শব্দের কূপের গভীরতাটা আমি এই প্রতিধ্বনির সাহায্যে কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। শব্দের বেগ বি, এইচ গভীরতা এবং ডি সময়। তাহলে প্রতিধ্বনির সাহায্যে পানির পৃষ্ঠের গভীরতা কি করা যায়, নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে কূপের মধ্যে পানির উপরিতলের গভীরতা হবে, এখানে আমরা মধ্যবর্তী দূরত্ব ডি এর পরিবর্তে যেহেতু হাইট উচ্চতা, সেই জন্য এইচ = VT/2 লিখেছি। এই সূত্র ব্যবহার করে আমরা কূপের গভীরতা নির্ণয় করতে পারবো। এছাড়া শব্দের আরও ব্যবহার আছে, এগুলো হচ্ছে আমাদের বিশেষ ব্যবহার। যেমন আলট্রাসোনোগ্রাফিতে আমরা আলট্রাসোনোগ্রাফি জানি একটা শারীরিক আমাদের অসুস্থতা হলে, বিভিন্ন বিশেষ করে গর্ভবতী মায়েদের বা আমাদের পেটে কিছু হলে আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দেয় ডাক্তার। সেই আলট্রাসোনোগ্রাফিতে শব্দের প্রতিধ্বনি সৃষ্টির মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন শব্দ প্রেরণ করা হয় এবং প্রতিফলিত শব্দটা রিসিভ করে সেখান থেকে একটা গ্রাফের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অবস্থা জানতে পারি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সন্তানের অবস্থান, সন্তানের শারীরিক অবস্থা এবং সন্তান কি ধরনের হবে, পুরুলিঙ্গের হবে না স্ত্রীলিঙ্গের হবে, অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে, তাও আমরা জানতে পারি। অর্থাৎ এটা একটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আলট্রাসোনোগ্রাফি। এক্ষেত্রে শ্রবণোত্তর ট্রান্সডিউসার নামে এক ধরনের যন্ত্রের সাহায্যে শ্রবণোত্তর তৈরি করে এই আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয়। দ্বিতীয় ব্যবহার ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভেটা কি? আমরা জানি আমাদের খনি, বিভিন্ন ধরনের খনি থাকে মাটির নিচে, তেল, গ্যাস, বিভিন্ন ধরনের খনি থাকে। এই খনি কীভাবে খুঁজে বের করা যায়, সেই খনি খোঁজার জন্য আমাদের এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করা হয়। এই সিসমিক সার্ভেতে আমাদের মাটির কিছু অভ্যন্তরভাগে একটা বোমা ফোটানো হয় বা এটা ফুটিয়ে তারপর শব্দ উৎপন্ন করা হয়। সেই শব্দ যখন মাটির বিভিন্ন স্তরে চলে যায়, তবে সেখান থেকে যখন ফিরে আসে, জিওফোন নামে এক ধরনের রিসিভার দ্বারা সেই শব্দকে শোনা হয়, রিসিভ করা হয়। রিসিভ করে শব্দের মাটির বিভিন্ন স্তরের অবস্থান জেনে আমরা মাটির গভীরে কোন কোন খনি আছে, কী আছে, মাটির বিভিন্ন স্তরের অবস্থা, মাটির গঠন, এগুলো সব কিছু আমরা এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে জানতে পারি। এরপরে আছে আল্ট্রাসাউন্ড ক্লিনার। আমরা দেখি অনেক সময় আমরা বলি যে সূক্ষ্ম কতগুলো যন্ত্রপাতিকে কিছু তরল পদার্থের মধ্যে ল্যাবরেটরিতে ডুবিয়ে দিয়ে তারপরে ওখানে উচ্চ শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয়, তাতে সে যন্ত্রপাতিগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই শব্দগুলো ব্যবহার হচ্ছে আমাদের বিশেষ শব্দের ব্যবহার। আমরা এই ব্যবহারগুলো ভালো করে মনে রাখব। এবার আসো
আমরা শিখি সুরযুক্ত শব্দ। আমরা দেখি যে আমাদের সব শব্দ শুনতে ভালো লাগে না। কিছু কিছু গানের সুর যেমন শুনতে ভালো লাগে, কিন্তু কোলাহল শুনতে একদম ভালো লাগে না। তাহলে সব শব্দই যেহেতু শুনতে ভালো লাগে না, যে সকল শব্দগুলো শুনতে ভালো লাগে সেগুলোকে বলা হয় সুরযুক্ত শব্দ। যেমন কখন সুরযুক্ত শব্দ সৃষ্টি হবে? শব্দের উৎসের নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং আমাদের কানে শ্রুতিমধুর মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। যেমন গিটার, বেহেলা, বাঁশের বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রের সুর আমরা শুনতে পাই এবং এই শব্দগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে। তাহলে এই শব্দ হলেও আমরা সব শব্দ শুনতে ভালো লাগে না, আবার সুরযুক্ত শব্দগুলো শুনতে ভালো লাগে। তাহলে কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা এগুলোকে সুরযুক্ত শব্দ বলতে পারি? তাহলে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো এবার আমরা জেনে নিই। এক হচ্ছে প্রাবল্য বা তীব্রতা, দুই হচ্ছে তীক্ষ্ণতা, হ্যাঁ, ইন্টেন্সিটি, প্রাবল্য আছে। তারপরে হচ্ছে গুণ বা জাতি বা টিম্বার বলা হয়। এখানে আসো আমরা এই তিনটা সম্পর্কে এবার জেনে নিই। প্রাবল্য বা তীব্রতা শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের প্রাবল্য বা বিস্তার বলে। এর একক হলে ওয়াট পার মিটার স্কোয়ার। আমি একটু এই জায়গাটা একটু তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। অর্থাৎ শব্দের উৎস, এখান থেকে ধরো শব্দ বেরোচ্ছে, এখান থেকে শব্দ বেরোচ্ছে, আমরা জানি শব্দ এভাবে বের হয়, শব্দ বেরোচ্ছে। এখন এই শব্দের মুখে যদি আমি একটা ক্ষেত্রফল, একটা কোনো ক্ষেত্র রাখি এবং তার একক ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য প্রস্থ যখন একক হয় তখন সেখানে একক ক্ষেত্রফল বলে। সেই একক ক্ষেত্রফলে আমরা জানি শব্দ একটা শক্তি, সেই শব্দ ব্যবহার যে বয়ে চলে প্রবাহিত হয়, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু শব্দ প্রবাহিত হয় সেই শব্দটুকুকেই বলা হয় প্রাবল্য বা ইন্টেন্সিটি। তাহলে প্রাবল্যের একক হচ্ছে ওয়াট পার মিটার, ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা এটাকে এভাবেও লিখতে পারি ওয়াট মিটার স্কোয়ার। অর্থাৎ এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু পরিমাণ, যদি 5 ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে 5 ওয়াট যদি শব্দ শক্তি প্রবাহিত হয় তাহলে তার তীব্রতা হবে 5 ওয়াট মিটার ইনভার্স 2 অথবা 5 ওয়াট পার মিটার। এটা আমাদের পরীক্ষায় আসে অনেক সময়, আমরা এই জায়গাটা একটু ভালো করে জেনে নেব। এবার আসো, আমরা তীব্রতাটা শিখলাম, এবার আসো জানি তীক্ষ্ণতাটা কী। এই যে আমরা কখনো শব্দটাকে চিকন সুরে শুনি, কখনো মোটা সুরে শুনি, হ্যাঁ, একই প্রাবল্যের, হয়তো বা তার তীক্ষ্ণতা আলাদা জিনিস, সেটা যে কম্পাঙ্কের উপর নির্ভর করে হয়। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনায় তাকে তীক্ষ্ণতা বলে। এর একক হলো হার্জ। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম আগে। এবার আরেকটা আছে গুণ বা জাতি বা টিম্বার বলা হয় এটাকে। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায়। অর্থাৎ একটা যদি প্রাবল্য একক হয়, তীক্ষ্ণতা দিয়ে আমরা মোটা সুর, চিকন সুর আলাদা করতে পারি। আবার যদি প্রাবল্য এবং তীক্ষ্ণতা আলাদা হয়, একই হয়, তাহলে আমরা কিভাবে ওই সুরটা আলাদা করতে পারবো, ওই শব্দটাকে আলাদা পার্থক্য বোঝা যায়, তাহলে সেটাকে বলে গুণ বা টিম্বার বা জাতি বলে। আমরা শিখলাম এতক্ষণ সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রাবল্য, তীক্ষ্ণতা এবং টিম্বার, গুণ বা জাতি। এটা গেল সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো, এগুলো শিখে রাখবে। এবার আসো একটা চিত্র দেখি। এই চিত্র থেকে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি বা কোলাহলপূর্ণ রাস্তা। অর্থাৎ এই জায়গাটাতে দাঁড়ালে আমাদের কি ভালো লাগে? আমরা যখন ট্রাফিক জ্যামে পড়ি, আমাদের রাঙামাটিতে হয় না তেমন একটা ট্রাফিক জ্যাম, কিন্তু ঢাকা বা চিটং গেলে আমরা বুঝতে পারি আমাদের যে শব্দগুলো কতটা অসহনীয় লাগে। সেই শব্দগুলো, যে এত শব্দ, এরকম শব্দ যখন উৎপন্ন হয় তখন সেই শব্দটাকে আমরা, সেই ধরনের শব্দটাকে আমরা কী বলি? উৎপন্ন শব্দের প্রকৃতিটা কেমন হয়, শুনতে কেমন লাগে? তাহলে আমরা জানি এটা হচ্ছে শব্দ দূষণ। অর্থাৎ সব শব্দ শুনতে আমাদের ভালো লাগে না। যখন শব্দ আমাদের মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, তখন তাকে শব্দ দূষণ বলে। তখন তাকে কি বলে? শব্দ দূষণ বলে। এই শব্দ দূষণ
আমাদের শব্দ দূষণ কীভাবে করবো, অর্থাৎ কতটুকু শব্দ হলে আমরা সেটাকে শব্দ দূষণ বলবো, এটা আমরা ডেসিবেল দিয়ে শব্দ দূষণের মাত্রাকে ডেসিবেল দিয়ে প্রমাণ করি। ডিবি বলা হয় ডেসিবেল, এই ডিবি দিয়ে প্রমাণ করি। সাধারণত 110 বা 105 ডেসিবেলের শব্দ আমাদের সহনীয় মাত্রায় থাকে। এর চেয়ে বেশি শব্দ বা বেশি শব্দ হলে সেটা আমাদের সহনীয় মাত্রায় থাকে না। এই শব্দ দূষণের ফলে আমাদের অনেক শারীরিক অসুস্থতা দেখা দেয়। সেই জন্য আমাদের কোথাও যদি এরকম কারখানা বা এরকম অতিরিক্ত শব্দ উৎপন্ন হয়, তখন সেই সেখানে আমাদের শব্দ পরিশোষক পদার্থ ব্যবহার করে শব্দ শোষণের ব্যবস্থা করে শব্দ দূষণকে কমাতে হবে। এবং যেমন ট্রাফিক জ্যামে আমরা দেখলাম, তখন আমাদের চালক ভাইদেরকে যদি আমরা সচেতন করতে পারি যে নির্দিষ্ট নিয়ম মেনে যদি গাড়ি চালানো হয়, তাহলে আমাদের হর্নগুলো অতটা বাজাতে হবে না। এই হর্নের শব্দেই আমাদের বেশি শব্দ দূষণ হয়। আমরা একসময় হয়তো এই দূষিত শব্দের পাশে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই। যখন আমরা সেই কোলাহলপূর্ণ শহর থেকে গ্রামে বা নীরব জায়গায় যাই, তখন বুঝতে পারি আমাদের কানটা কতটা আরাম পায়। সেই কারণেই বলছি শব্দ দূষণ আমাদের কমাতে হবে। আমাদের বাচ্চারা, বৃদ্ধ লোকরা এই শব্দের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারা যাতে সুস্থভাবে থাকতে পারে, সুস্থভাবে বেড়ে ওঠে, সেই জন্য আমাদেরকে শব্দ দূষণও কমাতে হবে। এবং বিভিন্ন কারখানা যেখানে উচ্চ শব্দ উৎপন্ন হতে হবে, আমাদের শব্দ পরিশোষক পদার্থ বের দিয়ে আমরা সেই শব্দটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই হলো আজকে আমাদের আলোচনা। আমরা এই অধ্যায়টায় 4টি পর্বে শেষ করেছি। মাঝে মাঝে একটু আমরা হয়তো গাণিতিক সমস্যা সম্পূর্ণ করিনি, পুরো একটা গাণিতিক সমস্যা দেখে কিছু কিছু শুধু সূত্র দিয়ে করেছিলাম। আগামী ক্লাসে চেষ্টা করব যে একটা সম্পূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার। আজকের পর্যন্ত এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ধন্যবাদ।